আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে 2021-2022 অর্থ বছরের বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তারা আইনটিকে সহজ করবে। তারা মনে প্রাণে বিশ্বাস করে, যদি তারা আইনটিকে সহজ করতে পারে, ট্যাক্স পেয়ারদের যদি এই কাজে সম্পৃক্ত করতে পারে, তাহলে রেভিনিউ জেনারেশন অনেকাংশে বৃদ্ধি পাবে। যদি কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে না পারলাম, কর্মসংস্থান সৃষ্টি কে করবে? গভর্নমেন্ট তো করতে পারবে না, গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে। প্রাইভেট সেক্টরকেই কর্মসংস্থানের ব্যবস্থাটাই নিতে হবে। এই পুরো ইকোনমিক সিস্টেমের একদম ড্রাইভিং সিটে বসাতে হবে, তাদের বসতে হবে, আমাদের তাদের সাহায্য করতে হবে বসানোর জন্য, এবং তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের অর্থনীতি। 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ী বা বেসরকারি বিনিয়োগে সরকার গুরুত্ব দিলেও মধ্যবিত্তের জন্য স্বস্তির কিছু নেই বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন তারা। সিপিডি বলছে, এবারের বাজেটের নানা সীমাবদ্ধতা এটি বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে ফেলবে। সংস্থাটির মতে, করোনা মোকাবেলায় যে 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা মোটেও যথেষ্ট নয়। বাজেট নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনায় এসব কথা তুলে ধরেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়নি। অনুন্নয়ন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছে সিপিডি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে সব স্তরের মানুষের কথা চিন্তা করে বাজেট দিয়েছে সরকার। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কাছে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি কথা জানান। বিভিন্ন মহল এর প্রশংসা করলেও বিএনপি বাজেট নিয়ে আবোল তাবোল বলছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। এ সময় চিহ্নিত চাঁদাবাদ, সন্ত্রাসী, ভূমিদস্যু এবং মাদকের সাথে জড়িতদের দলে অন্তর্ভুক্ত না করার জন্য হুঁশিয়ারি দেন সাধারণ সম্পাদক। মাথা পিছু আয় এবার 2227। ফখরুল সাহেবরা এটা কল্পনাও করতে পারেন না। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। কাজে এই দলের কাছে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন চিন্তার কথাটা ভাবাই যায় না। চোখ থাকতেও তারা হাওয়া ভবনের কালো চশমা পরে আছে। 2021-2022 অর্থ বছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে সরকারের ভাওতাবাজি পরিষ্কার। বাজেটে সামাজিক সুরক্ষা থেকে শুরু করে চলমান কোভিড-19 মহামারীকে কেন্দ্র করে মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট এটি, এতে বাস্তবতার কোনো মিল নেই। কোথা থেকে ঘাটতি পূরণ হবে তারও সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট, জনগণের সমর্থনহীন ঋণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে পরিশোধ করা হবে। সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিতে সুনির্দিষ্ট পথরেখা না থাকায় উদ্বেগ প্রকাশ করছি। প্রস্তাবিত বাজেট দেখে মনে হবে সরকার মনে করে না আগামী দিনেও জনগণের ভোটের প্রয়োজনীয়তা আছে তাদের। মধ্যবিত্তদের সামাজিক নিরাপত্তা খাতে অন্তর্ভুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি বা মধ্যবিত্তকে হতাশ করেছে। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 34 জন। এ সময় আক্রান্ত হয়েছে 1,887 জন। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলো 7,07,867 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন 7,47,758 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছেন 12,758 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সীমান্ত জেলাগুলোতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় সর্বোচ্চ 16 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 10 জন করোনায় ও 6 জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 9,
রাজশাহীর 6 ও নওগাঁর 1 জন রয়েছেন। গেল 24 ঘন্টায় শুধু রাজশাহীতে করোনা শনাক্ত হয়েছে 65 জনের। এদিকে করোনা নিয়ন্ত্রণে নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় চলছে দ্বিতীয় দিনের মতো লকডাউন। যশোরের বেনাপোলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে জোর দিচ্ছে প্রশাসন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। গেল 26 এপ্রিল থেকে গতকাল পর্যন্ত 5350 জন ভারত থেকে দেশে এসেছেন, যার মধ্যে 21 জনের কোভিড পজিটিভ ছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি জসিমউদ্দিনকে সম্বর্ধনা দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্বর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি জসিমউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও হাতে ক্রেস্ট তুলে দেন। পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনার কবলে পড়া ট্রাক সরাতে দেরি হওয়ায় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 22 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। খাদ্য মজুত করে সরকারকে বিপাকে না ফেলার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, অপ্রয়োজনে খাদ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে ময়মনসিংহের সিএসডিতে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের কৃষি প্রণোদনায় চাষিরা খাদ্য উৎপাদন করছে, সেই খাদ্য এখন অনেকেই মজুত করে রাখছে। নরসিংদীর আশিনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে আটকে রাখা বিভিন্ন প্রজাতির 38টি পাখি ও প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব প্রাণী গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া প্রাণী ও পাখিগুলোর মধ্যে রয়েছে একটি ভাল্লুক, একটি অজগর, 2টি বালিহাঁস, 13টি বক, 4টি বানর, একটি গন্ধগোকুল, একটি শকুন, একটি চিল ও 5টি সজারু। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জানান, মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার কথা স্বীকার করে পাখি প্রাণীগুলোকে তাদের কাছে হস্তান্তর করেছেন। সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 6টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয় বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সৌরভ মোহাম্মদ অসীম শাকিল। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গেল 21 এপ্রিল সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান মোহাম্মদ আবু তালেবকে গ্রেফতার করা হয়। এরপর 3 জুন হবিগঞ্জের মাধবপুর থেকে ওই চক্রের অন্যতম সদস্য শামসু মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে চোর চক্রের বাকিদের গ্রেফতার করা হয়েছে। শুল্কমুক্ত বন্ড সুবিধায় চট্টগ্রাম বন্দরে আসা চালানে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মাধ্যমে 14.5 কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে শুল্ক কর্মকর্তারা। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সাভারের আমদানিকারক প্রতিষ্ঠান ভার্সেটাইল লিমিটেড চীন থেকে একটি কন্টেইনারে 2,41,500 পিস প্লাস্টিক হ্যাঙ্গার আমদানি করে। গত 28 মে কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খালাস প্রক্রিয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ। তল্লাশি করে কন্টেইনারে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, 300 কার্টুন সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত আপাতত বাংলাদেশ সহ অন্য কোনো দেশকে কোভিডের টিকা দিতে পারবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক সংবাদ সম্মেলনে একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, টিকা ও অন্যান্য সরঞ্জাম বাইরের দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে ভারত সবার আগে ছিল, তবে ভারত নিজেই এখন বাইরে থেকে টিকা আমদানি করতে কাজ করছে। এ অবস্থায়
টিকা রপ্তানির প্রশ্নই আসে না বলে সাফ জানান এই মুখপাত্র। বাগচি আরও বলেন, স্থানীয়ভাবে টিকা তৈরির কর্মসূচিকেই মূল লক্ষ্য হিসেবে নিয়েছে ভারত। জান্তা সরকারকে উৎখাত করে ক্ষমতায় যেতে অং সান সুচির দল NLD রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ দিয়েছে। অথচ ক্ষমতায় থাকতে সুচি সরকারের নীরবতায় দেশ ছাড়ে কয়েক লাখ রোহিঙ্গা। বৃহস্পতিবার জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার সম্ভাব্য সংখ্যালঘু নীতি নিয়ে দেয়া এক বিবৃতিতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য চেয়েছে। একই সঙ্গে দেশটিতে বিদ্যমান 1982 সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমেছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন 37,06,299 জন করোনা রোগী, আর আক্রান্ত হয়েছে 17,24,11,396 জন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,41,54,305। এর মধ্যে মারা গেছেন 6,11,020 জন। এদিকে ভারতে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় দেশটিতে 2,713 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন 1,32,364 জন। এবার খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আর্জেন্টিনা। খেলার 24 মিনিটে সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি চিলি। 36 মিনিটে সমতা ফেরায় চিলিয়ানরা। সেট পিস থেকে গ্যারি মেডেলের বাড়িয়ে দেয়া বল পেয়ে গোল করেন আলেক্সিস সানচেজ। বাছাই পর্বের 5 ম্যাচে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 11 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে মেসি বাহিনী। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital, youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।